পাহাড়, ড্যাম ও জঙ্গলে ঘেরা পুরুলিয়া কাকে না হাতছানি দেয় ভ্রমণের। তাই যাওয়ার পথে পঞ্চকোট ও বড়ন্তি দেখে পুরুলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা। পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বে থাকবে পথে যাওয়ার গল্প এবং কিছু ঘটনা, এছাড়াও গড় পঞ্চকোট এবং বড়ন্তি ভ্রমণ। এখন সকাল 6:23 আর আমাদের গাড়িতে বিরাজ করছে নীরবতা। আর এই ব্লগের একদম শেষে কিন্তু থাকবে আমাদের থাকা হোটেলের রিভিউ, তাই একদম শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই যে আমার ছেলেদের গুড মর্নিং হয়ে গেল, উঠে পড়েছে সকালবেলায় সবাই। এক ছেলে উঠে পড়েছে। আজ 13ই নভেম্বর 2023 সাল, কালী পুজোর ঠিক পরের দিন। হালকা শীতের আমেজ গায়ে লেগেছে আর মাঠে দেখা যাচ্ছে ধানের গায়ে লেগেছে সোনালি রঙের আভা। আর এটি আমার সবচেয়ে প্রিয় কাল হেমন্ত। আমার বাড়ি মুর্শিদাবাদ আর এখান থেকে পুরুলিয়ার দূরত্ব প্রায় 9.5 ঘন্টা। এই ভ্রমণের 325 কিলোমিটার পথ আমরা প্রথমে পেরিয়ে চললাম বোলপুর শান্তিনিকেতনের পাশ দিয়ে। এখন আমরা চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। বাদিকে দামোদর নদী। আমরা এর মধ্যে আছি রিফ্রেশ পয়েন্ট নামক দোকানে, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি টিফিন। বাঁকুড়ায় এসে পৌঁছেছি, কিন্তু আমাদের সাথে একটা খারাপ ইনসিডেন্ট হয়ে গেল। সেটা হচ্ছে একটা গর্তের মধ্যে গাড়িটা পড়ে ডিমটা একটু থেকে গেল। জানি না কখন কোথায় কীভাবে ঠিক হলো, দেখাই ডিমটা কোথায় কী হলো। ঈশ্বরের ইচ্ছেই গোটা রাস্তায় আমাদের এই নিয়ে কোনো আর সমস্যা হয়নি। আপনাদের কারো অভিজ্ঞতা এরকম থাকলে কমেন্টে জানাবেন। এটা নোনতা আর এইটা মিষ্টি নাকি? চন্দ্রকলা। এটা কি মিষ্টি? বড় তো, হ্যাঁ। আর এটা কালাকাঁদ? এটা সর ভাজা আছে। এটা আর এটা কালাকাঁদ। সর ভাজা কত? সর ভাজা 10 টাকা করে। 10 টাকায় সর ভাজা? কৃষ্ণনগরে একটা সর ভাজা 30-40 টাকা নিয়ে নেয়। কোথায়? কৃষ্ণনগর, নদীয়া। দেখি একটা সর ভাজা। আর এটা কি? এটা কত? 10 টাকা। এটা গাড়ির ক্ষতির কথা মাথায় নিয়েই টিফিন সারতে লাগলাম আমরা। টিফিন সারার পর এগিয়ে গেলাম আরও 1 ঘন্টার একটু বেশি সময় এবং পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন বড়ন্তি পাহাড়ের দিকে। বড়ন্তি পাহাড় এবং তার সামনে মুরারি লেক। বড়ন্তি গ্রামে প্রবেশ করার কিছুটা পরেই আমরা পৌঁছে গেলাম বড়ন্তি পাহাড়ের সামনে। আর বড়ন্তি পাহাড়ের কোলেই রয়েছে মুরারি লেক। আর ঠিক যেমন অন্যদের ভিডিওতে দেখেছিলাম ঠিক সেরকমই পেলাম। অপূর্ব দৃশ্য মনকে মুগ্ধ করে দিল। আর এই রাস্তাতে ড্রাইভ করতেও সত্যি মনটা অন্যরকম লাগছিল। যদিও রাস্তাটা একটু সরু, পাশাপাশি দুটি গাড়ি যেতে হয়তো সমস্যাও হতে পারে, তবু আমাদের যাওয়ার সময় উল্টো দিক থেকে কোনো গাড়ি তেমন আসেনি। আমরা ড্রাইভ করে যেতে যেতেই দেখে নিতে লাগলাম এই মুরারি লেকের অপূর্ব শোভা। রাস্তাটি সামনে বাদিকে বেঁকেই একদম চলে যায় বড়ন্তি পাহাড়ের সামনে। এখানে স্থানীয় লোকদের একটু জিজ্ঞেস করে জেনে নিলাম গাড়িটি সামনের দিকে এগোনো যাবে নাকি। তারা বলে দিল যে অসুবিধে নেই কোনো, পাহাড়ের কোলেই কাছে রাখার জায়গা আছে। আমরাও এগিয়ে চললাম সেই মতো। সামনে ছোট্ট পাহাড় আর তার সামনে দিয়ে সোজা রাস্তা আর বাদিকে মুরারি লেক। ড্রাইভ করে যাওয়ার সময় মনের অনুভূতিটি আলাদা রকম লাগছিল আর ঠিক যেন মনকে মুগ্ধ করছিল। এই হচ্ছে মুরারি ড্যাম। আমরা মুরারি ড্যামে এসে পৌঁছে গেছি আর এখানে অনেকে স্নান করছে। আর এই সামনে হচ্ছে বড়ন্তি পাহাড়। আমরা একদম পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি। এই পাহাড়টাই দূর থেকে
ঠিক এরকম লাগে দেখতে। আর যখন আমরা বরন্তী পাহাড়ের নিচে এসেছি, এখানে প্রচুর গাছপালা, আর আমরা গাড়ি দাঁড়িয়ে ফটোশ্যুট করছি। এখানে ফটোশ্যুট হওয়ার পর আমরা এখনই তাড়াতাড়ি বেরিয়ে যাবো গড়পঞ্চকোটে। বরন্তী পাহাড়ের গা ধরে গুগলের সাহায্য নিয়ে এবং স্থানীয় লোকদের কিছু জিজ্ঞেস করে আমরা পৌঁছে গেলাম গড়পঞ্চকোটে। গড়পঞ্চকোটের সামনেই কিন্তু রয়েছে বেশ বড় কার পার্কিংয়ের জায়গা। এছাড়া রয়েছে প্রচুর দোকানের পসার, হোটেল, খাওয়ার। ফলে দুপুরের খাবার আমরা এখানেই আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম করব, এবং সে মতোই ফোনে অর্ডারও করে রেখেছিলাম রান্নার করার জন্য। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত এটি একটি প্রত্নস্থল। এই অঞ্চল একসময় শিখর রাজবংশের রাজধানী ছিল, যা বর্তমানে ভগ্নপ্রায়। গড়পঞ্চকোটে প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা 12 মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, যা আজ সবই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গড়পঞ্চকোটের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হলো এইটি: পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দুয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনার নকশা ছাড়াও খোল, করতাল, বাদনরত ও নৃত্যরত মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। 60 ফুট উচ্চ কেন্দ্রীয় চূড়াবিশিষ্ট ভগ্নপ্রায় এই মন্দিরে শোনা যায় বর্গী আক্রমণের সময় এই গড় একসময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। শীতের হালকা রোদ্দুর গায়ে মেখে এরকম খোলা উন্মুক্ত জায়গায় মন্দিরের সামনে সময় কাটাতে সকল ভ্রমণ পিপাসুরই ভালো লাগবে। মন্দিরের পাশেই রয়েছে কিছু হাতের কাজের দোকান, এছাড়া পুরুলিয়ার বিখ্যাত মুখোশ শিল্প এবং প্রচুর মুখোশ। আপনারা ইচ্ছে করলেই এখান থেকে কিনে সংগ্রহ করতে পারেন মুখোশ। এই পঞ্চরত্ন মন্দিরের উত্তর পশ্চিম দিকে অপর একটি ভগ্নপ্রাপ্ত টেরাকোটা মন্দির রয়েছে, যে মন্দিরটি পুরোটাই প্রায় ধ্বংস হয়ে গেছে। এই মন্দিরগুলিকে পঞ্চরত্ন মন্দির বলা হয় কারণ এর 5টি করে চূড়া রয়েছে, মাঝখানের চূড়াটি প্রধান চূড়া। পুরুলিয়ার নিকটতম বিমানবন্দর হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে পুরুলিয়ার দূরত্ব 250 কিলোমিটার মতো। এছাড়াও কলকাতা থেকে পুরুলিয়ার রেলের দূরত্ব 322 কিলোমিটার। পুরুলিয়ার রেলওয়ে স্টেশনটি পুরুলিয়া শহরে অবস্থিত, যা দক্ষিণ ও পূর্ব রেলওয়ে দ্বারা পরিচালিত হয়। এটি কলকাতা এবং বাঁকুড়া, আসানসোল, বোকারো, জামশেদপুর, রাঁচি এবং রাজ্যের অন্যান্য অংশের মতো আশেপাশের শহরগুলির সাথে সড়ক পথে ভালোভাবে সংযুক্ত। ফলে আপনাদের ভ্রমণ করতে সড়ক পথে ইচ্ছে হলে তাও চলে আসতে পারেন গাড়ি করে। মা কল্যাণেশ্বরী হোটেলে দেশি মুরগির মাংস কষা আর তার সাথে ভাত। তো চলুন কেমন রান্না করেছে দেখি। রান্না এখনও হয়নি বলছে, একটু দেরি করিয়ে দিল। ফোন করে অর্ডার দিলে এখানে রান্না করে দেয় হোটেলগুলো দেশি মুরগির মাংস, আর তার সাথে তাদের প্লেট সিস্টেমে সবজি ভাত নিয়ে নিলেই দুপুরের খাবার হয়ে যায়। দেশি মুরগির মাংসের জন্য 400 টাকা কেজি ও রান্না করতে আরও 100 টাকা এক্সট্রা নেয়। সত্যি বলতে রান্না খুব একটা আহামরি কিছু লাগেনি, বলতে পারেন সাধারণ। তবে দুপুরে খিদের পেটে ভালোই খেয়ে নিলাম। এবার রওনা দেব পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। দিন প্রায় শেষ, অন্ধকার নেমে আসছে চারিদিকে। এখন সন্ধ্যে 5:12, আমরা প্রায় অযোধ্যা হিলের কাছে চলে এসেছি। আর 12 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু অযোধ্যা পাহাড়ে উঠতে উঠতে আমাদের প্রায় 6টা বেজে গেল। আর ধূপ করে নেমে এলো অন্ধকার। আর অন্ধকারের সাথে সাথেই গোটা পাহাড় যেন অন্ধকারে ঢাকা, কোনো দিকে কোনো আলোর চিহ্ন মাত্র নেই। পাহাড়ের বাঁকে বাঁকে গুগলের সাহায্যে আমরা পৌঁছে গেলাম হোটেলে। WBCADCর এখানে কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। কার পার্কিংয়ের জন্য এখানে কোনো আলাদা চার্জ লাগে না, প্রচুর কার রাখা আছে, সবাই কার নিয়ে এসেছে।
ফলে হোটেলটা সব দিক থেকেই আমার বেশ ভালো লাগছে। আমরা এসেছি মালবিকা হোটেলে, রুম নাম্বার 25। ঘরটি খুবই সুন্দর, বাইরে থেকে দেখাই। টিভির ব্যবস্থা আছে, দুটি বড় কাঠের চেয়ার, একটা আলমারি, একটি টি টেবিল, একটি বড় টেবিল এবং একটা বড় খাট। আরাম করে আমাদের 4 জনের শোয়া হয়ে যাবে। তো এখানে ব্যবস্থা রয়েছে। এছাড়াও মাথার উপরে রয়েছে 3 থেকে 4টি ফ্যান। নন এসি রুম বলে এত সংখ্যক মনে হয় ফ্যান রয়েছে। আর বাথরুমের ব্যবস্থাও ভালো রয়েছে, গিজার সমেত সব কিছু যা আমাদের প্রয়োজন পড়বে। আর এখানে রয়েছে কাচের আয়না, ড্রেস চেঞ্জের জায়গা থেকে সব কিছু। আর সব থেকে ভালো জিনিস যেটা এই হোটেলের, তা হচ্ছে এখানকার পার্ক, ডাইনিং রুম এবং আশেপাশের বাগান থেকে সব কিছু, যা আপনারা ব্লগের নেক্সটে আরও দেখতেই পাবেন। এখানে বুক করতে চাইলে কিন্তু আপনাকে অনলাইনেই বুক করতে হবে এবং গুগলে মালবিকা পুরুলিয়া হোটেল বুকিং বলে সার্চ মারলেই আপনারা সেখান থেকে বুক করতে পারবেন। এখানে হাঁস প্রতিপালন করা হয় এবং রাত্রিবেলায় খুব সুন্দরভাবে তাদেরকে রাখা হয়েছে, যা দেখতেও বেশ ভালো লাগছে। আর এটি হচ্ছে WBCATC হোটেলের রান্নাঘর, আর এটি হচ্ছে এখানকার ডাইনিং। এছাড়াও রয়েছে এই হোটেলে বাইরে ডাইনিং রুম, ওপেন ডাইনিংয়ের ব্যবস্থা, যা আরও সুন্দর। আর তার পাশে নাগরদোলনা এবং বাচ্চাদের সব রকমই খেলার ব্যবস্থা আছে। আর সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানকার খাবারের রেটও বেশ রিজনেবল, যা বেশ ভালো। খাবারও পরিষ্কার পরিচ্ছন্ন এবং অর্ডার দেওয়ার সাথে সাথে এখানে ওপেন ডাইনিং বা ভিতরের ডাইনিংয়ে বসে খাওয়া যায়। আমার পুরুলিয়া ট্যুরের পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু মিস করে যাবেন আমার সাথে থাকতে। বেরোনোর আগে অর্ডার দিয়ে দিলাম লুচি এবং তরকারি এবং খেয়ে পরের দিনের ট্যুরের জন্য তৈরি হতে লাগলাম, যা আমরা পরবর্তী সেকেন্ড এপিসোডে অবশ্যই পোস্ট করব। আর থাকবে এই হোটেলের আরও ভালো বিবরণ। পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনের ব্লগ নিয়ে আসছি পরের এপিসোডে, আর তার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর এরকম আরও অনেক ভ্রমণের গল্প থাকবে আমার চ্যানেলে। সুস্থ থাকুন, ভালো থাকুন।